স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছেন আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানাবো শিরোনাম। চকরিয়ায় নির্যাতনের শিকার মা মেয়ে জামিনে মুক্ত, গরু চুরির অভিযোগ ভিত্তিহীন দাবি। নারায়ণগঞ্জে ঘরে ফিরল স্কুল ছাত্রী, ৩ আসামির মিথ্যা স্বীকারোক্তি নেয়ার অভিযোগ। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা, এমপি মুস্তাফিজের সহকারী সহ 4 জন আটক। কক্সবাজারের চকরিয়ায় নির্যাতনের শিকার মা ও 2 মেয়ে জামিনে মুক্ত হয়েছেন। জামিন আদেশের পর তাদের আইনজীবীরা জানান, গরু চুরির যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। এদিকে ঘটনার অনুসন্ধানে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত দল। মা ও 2 মেয়েকে রশি দিয়ে বেঁধে ঘোরানো ও নির্যাতনের ভিডিও নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের বিরুদ্ধে তোলা হয় গরু চুরির অভিযোগ। তবে তাদের আইনজীবী জানান, বখাটেদের উত্ত্যক্ত উপেক্ষা করে যেতে চাইলে তাদের ওপর গরু চোরের অভিযোগ এনে নির্যাতন করা হয়। এক মেয়ের বাড়ি চকরিয়ার মালুমঘাট নামক স্থানে ওনারা যাচ্ছিল। প্রতিমধ্যে কিছু লোক এবং স্থানীয় কিছু বখাটে ওনাদেরকে গতিরোধ করেন মেয়ে থাকার কারণে। ওনারা তখন গাড়িটি হারবাঙের ওদিকে ঢুকিয়ে দেয়। পরবর্তীতে তাদেরকে তাদের কাছে থাকা স্বর্ণালংকার টাকা পয়সা কেড়ে নিয়ে তাদেরকে গরু চোর সাজিয়ে এবং মারধর করে শ্লীলতাহানি করে। এ ঘটনার দায় চাপে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের ওপর। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। আমাকে বলে নাই যে এখানে পরিস্থিতি এরকম, যদি এখন ওদেরকে পাবলিকে বেঁধে এভাবে করতেছে, যদি আমাকে বলতো আমি সাথে সাথে আরো 2-1 সৈদের পিঠে পাঠাইয়া ওদেরকে আমি নিয়ন্ত্রণ নিতাম। এখানে সামনে আমার নির্বাচন, এই নির্বাচন আমাকে হেয় করার জন্য আমার হারবাঙের কতগুলো আমার প্রতিদ্বন্দ্বী দুষ্টগারী কিছু কুচক্র আমার সম্মানকে হেয় করার জন্য এটা ভাইরাল করতে। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি। কমিটির সদস্যরা কথা বলেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান, চৌকিদার সহ প্রত্যক্ষদর্শীদের সাথে। আমাদের এখনো তদন্ত কার্যক্রম চলছে। আমরা পরিদর্শনে এসেছি, আমরা যাচ্ছি। আপনারা কতদিন সময় পেয়েছেন এবং শেষ পর্যন্ত আমাদের এটা জি, আমরা যথাসময়ে দেব। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ বিশ্লেষণ করে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে চকরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, জানতে চাই যে যেই অভিযোগ পাল্টা অভিযোগ জানা যাচ্ছে সেইটার ব্যাপারে স্থানীয়রা বা স্থানীয় যারা সংশ্লিষ্ট আছেন তারা কি বলছেন? আসলে এই ঘটনাই মূলত প্রথম দিকে অভিযোগের তীর তোলা হয়েছিল যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি। তারা মূলত তাদেরকে, যাদের মূলত দড়ি পড়ানো হয়েছে, তাদেরকে তারা চোর হিসেবে সম্বোধন করেছেন এবং তারা বলেছেন যদি এইভাবে কেবল দড়ি পড়ানোর কারণে তাদের যদি প্রকৃত ঘটনা যদি আড়াল হয়ে যায়, সেই জন্য সেক্ষেত্রে অপরাধ আরও বাড়বে, এই ধরনের তারা মনে করেন। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, সেখানে হচ্ছে যে তাদেরকে যদিও চোর বলা হচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করে কিন্তু এই বিষয়টি নিয়ে সন্দেহ থেকে যায়। কারণ সেখানে যেই অটোরিকশায় তারা উঠেছিলেন সেখানে বলা হচ্ছে প্রায় 6 জন সেখানে বসার পরও চুরি হওয়া গরুটি সেখানে রেখেছিলেন। কিন্তু একটি সিএনজি অটোরিকশায় 6 জন বসার পর সেখানে চুরি হওয়া গরু রাখা যায় কিনা, এই প্রশ্নটি মামলার আইনজীবীরা তুলেছেন আজকের আদালতে। এবং একই সঙ্গে কয়েকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে তারা যদি আসলে গরু চুরি যে জায়গাটি থেকে করেছেন, অর্থাৎ বলা হচ্ছে যে প্রায় 5 নম্বর ওয়ার্ড নামে যে এলাকাটি বলা হচ্ছে, যেটিতে লাল ব্রিজ নামে একটি এলাকা থেকে করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু সেখান থেকে মূলত যে জায়গায় তাদেরকে রশি বাঁধা হয়েছে সেটির দূরত্ব অন্তত প্রায় 5 কিলোমিটারের মতো। তাহলে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করলে তাদের এত দূর এসে কেন তাদের ধরতে হলো, সেই প্রশ্নটিও রয়ে গেছে। পাশাপাশি আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিংবা যারা এই ঘটনার ভিকটিম, যাদের রশি পড়ানো হয়েছে, তাদের নিয়ে অনেকগুলো কথা উঠেছে যে তারা আসলেই যদি তাদের গন্তব্যস্থল কোথায় কিংবা তারা যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের সেই পরিচয়ের সত্যতা নেই বলেও এরই মধ্যে অনেক তদন্ত কর্মকর্তা যারা তারা আমাদেরকে
তাকে জানিয়েছেন। কিন্তু সার্বিক বিষয় নিয়ে আমাদের যেটি মনে হচ্ছে, এই বিষয়ে পুলিশ বলি কিংবা স্থানীয় প্রশাসন বলি, তারা কিন্তু খুব জোর তৎপরতা চালাচ্ছে যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়। কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে যে বিশেষ করে প্রদীপের ঘটনায় কক্সবাজারে পুলিশের বিরুদ্ধে এক ধরনের একটা নেতিবাচক যে চিন্তা তৈরি হয়েছে এবং তারাও আসলে এটি নিয়ে বিব্রত। এই কারণে তারা এই ঘটনায় পুলিশের কোনো ভূমিকা যাতে বিতর্কিত না হয় সে বিষয়ে তারা সজাগ রয়েছে। পাশাপাশি আসলে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও বলেছেন যে এই ঘটনায় যারাই প্রকৃত দোষী তাদেরকে তারা এই তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে যথাযথভাবে তাদের শাস্তি নিশ্চিত করবেন। আর আমরা এরই মধ্যে দেখেছি প্রশাসনের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, এই ব্যাপারে পুলিশ আলাদা কোনো তদন্ত করছে কিনা? পুলিশের পক্ষ থেকে আলাদা করে তদন্ত করার কথা আসলে কিছু বলা হয়নি, কিন্তু আমরা যে আদালতের পক্ষ থেকে যেই তদন্ত করে 7 দিনের মধ্যে কিন্তু যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মূলত এই পুলিশ প্রশাসনকেই কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে, যার কারণে পুলিশের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা তিনি অবশ্যই সেটি হয়তো তদন্ত করে থাকবেন। আরেকটি বিষয়, এখানে পুলিশের এরই মধ্যে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কক্সবাজারে এই ঘটনায় এসেছেন এমনটি আমরা শুনেছি, কিন্তু এই বিষয় নিয়ে আসলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। হয়তো তাদের কাছ থেকে জানার বক্তব্য পেলে আমরা হয়তো বিস্তারিত জানাতে পারবো। এখনো পর্যন্ত সুনিশ্চিত করে কোনো তথ্য আমরা পাইনি। ইফতেখার ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যার শিকার বলা হচ্ছিল যে স্কুল ছাত্রীকে 1.5 মাসেরও বেশি সময় পর সে বাড়ি ফিরেছে। জানায় তার সঙ্গে এমন কিছুই হয়নি, অথচ এই ঘটনায় কারাগারে আছেন 3 আসামি। অভিযোগ উঠেছে রিমান্ডে মারধর করে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাড়ি থেকে 4 জুলাই নিখোঁজ হয় 5ম শ্রেণীর এক ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে 6 আগস্ট সদর থানায় অপহরণ মামলা করেন তার বাবা। গ্রেপ্তার হয় রকিব, আব্দুল্লাহ ও খলিল নামের স্থানীয় 3 জন। পুলিশের দাবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এতে ধর্ষণের পর হত্যা করে কিশোরীর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা জানানো হয়। তবে 1.5 মাসেরও বেশি সময় পর রোববার বাড়ি ফিরে আসে ওই স্কুল ছাত্রী। তার বাবা মা জানান মেয়েটি পালিয়ে বিয়ে করে বন্দর উপজেলার নবীগঞ্জে ছিল এতদিন। মামলা প্রত্যাহারও করতে চান তারা। আমি কিচ্ছু মিথ্যা বলবো না, আমি একটা মা, আমি যে অশান্তি বুক করছি আমি চাই না এই 3টা ফ্যামিলি আমার মতন এই অশান্তিটা বুক করুক। আমি চাই ওনারও শান্তিটা আমার মতন, আমার মেয়ে যেমন আমি পেয়েছি ওরা যেমন ছেলেগুলো বুকে নিয়ে ঘুমাইতে পারে। ওরা যেন কোনো মামলা যেন না থাকে আমি এই ব্যবস্থাই করবো, কারণ ওরাও বাসে আমিও বাসি। আমার সন্তান আমি পাইছি, আমি মামলা তো অবশ্যই প্রত্যাহার করবো। বিষয়টি জানার পর ক্ষুব্ধ আসামিদের স্বজনরা। তাদের অভিযোগ রিমান্ডে মারধর করে স্বীকারোক্তি আদায় করেন তদন্ত কর্মকর্তা। তবে তদন্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন। কইতে কইতে আর রাইতে জুলাইয়া মারছে আমার স্বামীরে, মানা পর্দা আমার স্বামী বিলে এটি কইছে আর আমার স্বামীরে এটা কইছে। আমার ছেলেকে মনে করেন টাকার বিনিময়ে আমার ছেলেকে মনে করেন মেয়ে তো জীবিত আছে, আমার ছেলে এটা করে নাকি, আর আমার ছেলেকে টাকার ইয়ে মনে করেন এটা করাইছে মেয়ের বাপে মেয়ে ইয়েরা, অত মেয়ের আত্মীয় স্বজন। আমাদের কাছে স্বীকারোক্তি তো মূল্যহীন, আদালতে তো স্বীকারোক্তি দিচ্ছে, মানে 164 একই রকম, এমন 2 আদালত হয়েছে, 2 ম্যাজিস্ট্রেট দিচ্ছে ভাই, তাহলে কিরকম মিল হইলো কিরকম? জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন তদন্তে গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে। আসামিদের জবানবন্দির বিষয়টিও জানানো হবে ম্যাজিস্ট্রেটকে। যদি অন্যায়ভাবে মারধর করে থাকে অথবা কোনো অবৈধ লেনদেন হয়ে থাকে, এটা আমরা যথাযথভাবে দেখব যাতে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, এটা আমরা দেখব। গ্রেপ্তার 3 জন এখনও আছেন কারাগারে। আসামিদের মুক্তি ও তদন্ত কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। আর রাকিব, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবার কি বলছে? তারা কি কোনো আইনি প্রক্রিয়ায় যাবেন? আসলে যেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে এই জিসামনি যে অপহরণ হলো, এর পরবর্তীতে 3 জন আসামি 164 করলো পৃথক 2টি আদালতে। এর পরবর্তীতে কিন্তু 164-এর যে বিষয়টি উঠে এসেছে যে তারা ধর্ষণের পর শীতলক্ষ্যা নদীতে নৌকার থেকে কিন্তু এই কিশোরীর লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি কিন্তু নারায়ণগঞ্জের স্থানীয় পত্রপত্রিকায় এটা প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে। এর পরবর্তীতে যখন গতকাল জিসামনির বাবা মা তাকে উদ্ধার করে পুলিশের কাছে তার বিষয়টি জানালো, এরপরেই কিন্তু নারায়ণগঞ্জে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
আজ যখন এই বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জ সদর থানায় যখন তারা এই বিষয়ে প্রেস ব্রিফিং এর জন্য সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন কিন্তু এই আসামিদের যেই তাদের অভিভাবকরা তারা কিন্তু আসলে পুলিশের তারা কিন্তু অভিযোগ করেছে পুলিশ আসলে কোনো কৌশলে বা তাদেরকে নির্যাতন করে তারা এই স্বীকারোক্তি আনিয়েছে যে হত্যা করেছে তারা। এই বিষয়ে তারা পুলিশের যদি পুলিশ এই কাজটি আসলে করে থাকে, এখানে কোনো রকমের নাটক সাজিয়ে থাকে, তাহলে কিন্তু তারা আসলে উপযুক্ত শাস্তি দাবি করেছে। তো আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমি কিছুক্ষণ আগে এই বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জাহিদুল আলমের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে একটি সেনসিটিভ হত্যাকাণ্ডর ঘটনাটি আবার যেইভাবে মোড় নিল, তারা আসলে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছেন। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তো এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরীকে প্রদান করে ট্রাফিক বিভাগের যে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ আহমেদ, সালেহ আহমেদ এবং ডিআই তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা এবং কবে নাগাদ তারা প্রতিবেদন দেবেন, এবং সেই সাথে জানতে চাই যে স্কুল ছাত্রী তার পরিবার কি তারা কি মামলা প্রত্যাহার করবেন? স্কুলের যে ছাত্রীর অভিভাবকরা তারা যেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তারা তার মেয়েকে উদ্ধার করতে পেরেছে, যেভাবে তারা পেয়েছে তার মেয়ে যেহেতু তার বুকে ফিরে এসেছে, এমনিভাবে যেমন ওই 3 আসামি যারা আসলে এই হত্যা মামলাটিতে তারা 164 দিয়ে বর্তমানে কারাগারে আছেন, তারাও যেন মুক্ত হয়ে তাদের বাবা মার কোলে ফিরে আসেন। এবং তারা এই ব্যাপারে মামলা করবেন কিনা তারা এখনো এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেননি। তবে তারা দাবি জানিয়েছেন যে এই বিষয়ে যদি কোনো রকমের হয়ে থাকে এই মামলাটির ব্যাপারে তারা এই বিষয়ে তারা বিচার দাবি করেন। পাশাপাশি কিন্তু আসামিদের পরিবারও কিন্তু একই দাবি জানিয়েছেন। তো আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীমের পরিবর্তে কিন্তু নারায়ণগঞ্জের ইন্সপেক্টর, নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ইন্সপেক্টর আব্দুল হাইকে কিন্তু এই মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় বাঁশখালী পৌর মেয়র সহ 26 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বাঁশখালীর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী সহ 4 জনকে আটক করা হয়েছে। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ জানান, দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাদের মানববন্ধনে হামলা চালানো হয়। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, সম্প্রতি ওই সংসদ সদস্য বলেন বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি এবং মৌলভী সৈয়দকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ডাকা হয়। এতে হামলায় অন্তত 10 জন আহত হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানরা আহত হয়েছেন, অনেক সাংবাদিক মিডিয়ার কর্মীরা আহত হয়েছেন। এটা তো আমরা আশা করবো জননেত্রী শেখ হাসিনা যদি এই মুস্তাফিজকে এমপি থেকে অবসর করানো হয়, আওয়ামী লীগ থেকে সদস্য থেকে প্রত্যাহার করানো হয়, আন্দোলন চলবে চট্টগ্রামে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল আমাদেরকে জানাবে সর্বশেষ পরিস্থিতি। অনুপম, সংসদ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া যাচ্ছে তার কোনো প্রমাণ পাওয়া গিয়েছে কিনা, এবং এই ব্যাপারে স্থানীয়রা, আওয়ামী লীগের অন্য নেতারা কি বলছেন? মূলত এই ঘটনাটির সূত্রপাত গত 26শে জুলাই, অর্থাৎ 26শে জুলাই বাঁশখালীর অন্যতম একজন মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ, যিনি মূলত বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেই শহীদ হয়েছিলেন। তার বড় ভাই আরেক মুক্তিযোদ্ধা আশফাক, তার মৃত্যুর পরে মূলত এই বাঁশখালী আওয়ামী লীগের যে রাজনৈতিক মেরুকরণ, সেই মেরুকরণের সূত্র ধরে তাকে রাষ্ট্রীয় যাতে কোনো সম্মান জানানো না হয় সেই বিষয়টি নিয়ে যে মৌলভী সৈয়দের যে পরিবার তারা অভিযোগ করছিলেন যে এমপির ইন্ধনে
জেলা প্রশাসনের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় সম্মানটি জানানো হয় সেটি সঠিক সময়ে দিতে যাওয়া হয়নি। এর ফলে এই পাল্টাপাল্টি অবস্থানে চলে যায় বাঁশখালী আওয়ামী লীগের দুই পক্ষ, এবং সেটিকে ঘিরে আসলে গত কয়েকদিন ধরে আমরা গত এক মাসের বেশি সময় ধরে দেখছি যে বাঁশখালী আওয়ামী লীগে কিন্তু এক ধরনের মেরুকরণ, নানামুখী মেরুকরণ চলছে। এবং সে প্রেক্ষাপটে আজকে যে মৌলভী সৈয়দের যে যারা অন্যান্য আত্মীয় স্বজন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ড এবং চট্টগ্রাম জেলা কমান্ড তারা একটি প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করে, এবং সেখানে মূলত এই হামলার ঘটনাটি ঘটেছে। এবং আমরা যেটি দেখেছি মূলত সেখানে যারা হামলা করতে এসেছিলেন তারা মূলত মুস্তাফিজুর রহমান, যিনি বাঁশখালীর সাংসদ, তার পক্ষে একটি ব্যানার নিয়ে সেখানে এসেছিলেন এবং তার পক্ষে স্লোগান দিয়ে কিন্তু হামলা করেছেন। এবং সেখানে বাঁশখালীর পৌর মেয়র তিনিও উপস্থিত ছিলেন। এর বাইরে যে মুস্তাফিজুর রহমানের যিনি ব্যক্তিগত সহকারী তিনিও উপস্থিত ছিলেন। এবং এর প্রেক্ষাপটেই আসলে এই যে আজকে যে হামলাটি, সে হামলাটি মুস্তাফিজুর রহমানের জ্ঞাতসারেই হয়েছে বলেই এখানে যারা উপস্থিত ছিলেন তারা মনে করছেন। এবং এখন পর্যন্ত আসলে এই পরবর্তীতে সন্ধ্যার পরে এই ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অর্থাৎ তারা এখানে তাদের পক্ষ থেকে যে মৌলভী সৈয়দের বড় ভাই আশফাক, মুক্তিযোদ্ধা আশফাকের বড় ছেলে, যিনি আজকে এই ঘটনায় আহত হয়েছেন, জহিরুদ্দিন বাবর, তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় বাঁশখালীর পৌর মেয়র সহ 26 জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে 4 জনকে পুলিশ চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আটক করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এবং আগামীকালকে কিন্তু তারা আরো একটি প্রতিবাদ সমাবেশ প্রেস ক্লাবের সামনে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রেখেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে এই ঘটনায় যে হামলার ঘটনাটি ঘটেছে, এখানে কিন্তু মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন, 5 জন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। এছাড়া যারা এই ঘটনা সেখানে উপস্থিত ছিলেন তারা আহত হয়েছেন এবং 2 জন সংবাদকর্মী আহত হয়েছেন আমরা দেখেছি। অর্থাৎ যে হামলাটি ঘটেছে একেবারেই বেপরোয়াভাবে তারা সেখানে উপস্থিত হয়ে মাইকেল স্ট্যান্ড, বাঁশ, বড় বড় লাঠি নিয়ে তারা হামলা করেছে। এবং এ পর্যন্ত সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্তত 2 জন গণমাধ্যম কর্মী, তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। এই ধরনের ঘটনাটি আজকে দুপুরে যে 12:15টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘটেছে। অনুভব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত এবং এসআই নন্দদুলাল সহ 7 পুলিশকে আরও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। প্রথম দফা রিমান্ড শেষে র্যাব দুপুরে আসামিদের ফের 7 দিনের রিমান্ড চাইলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে র্যাবের রিমান্ডে থাকায় প্রদীপকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সোমবার শেষ হয়েছে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্যের প্রথম দফা রিমান্ড। রিমান্ডে থাকাকালীন প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরেজমিন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা। 7 দিনের রিমান্ড শেষ হলেও তাদের কাছ থেকে আরও তথ্য জানা দরকার বলে মনে করে র্যাব। তাই এই 7 জনকে আদালতে হাজির করে আবার 7 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আমাদের সুবিধাজনক সময় তাদেরকে নিয়ে যাব। আর 3 জন যাদেরকে আজকে প্রডিউস করেছি এদেরকে আমরা কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদের জন্য আরও 7 দিনের রিমান্ড চেয়েছি। 4 দিন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। এদিকে এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিরও বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। র্যাবের রিমান্ডে থাকায় এখনও তা শুরু করা যায়নি। তবে রিমান্ড শেষ হলে তাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। ওনাকে আরো 4 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের রিপোর্ট দেওয়ার জন্য তো 31 তারিখ পর্যন্ত সময় সরকার বাড়িয়েছেন, এর মধ্যে আশা করি জিজ্ঞাসাবাদ করতে পারবো। সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের করা মামলার 3 সাক্ষীরও রিমান্ড ইতিমধ্যে শেষ হয়েছে। আর এপিবিএনের গ্রেপ্তার 3 সদস্য র্যাবের রিমান্ডে রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দুদকের তলবেও হাজির হননি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হানিফ মিয়া ও তার স্ত্রী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডাকা হয়েছিল তাদের। এরপর কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক সচিব। এদিকে করোনা পরীক্ষায় প্রতারণা মামলায় জেকেজি সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ মিয়া। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হানিফ, তার স্ত্রী ইভা ও ছোট ভাই কফিল উদ্দিনকে তলব করে দুদক। কিন্তু হানিফ দীর্ঘদিন যাবৎ পলাতক, হাজির হননি ইভাও। শুধুমাত্র হাজির হন কফিল উদ্দিন। তাকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক সচিব। কেউ কমিশনকে সহযোগিতা না করে তার তথ্য সংগ্রহে বা অসহযোগিতা করে, তাহলে তার বিরুদ্ধে কমিশন আইন ব্যবস্থা গ্রহণ করতে পারে, মামলা করতে পারে 1903 ধারা। এদিকে ঘুষের 80 লাখ টাকা পাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন্স পার্থগোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। সংস্থার উপপরিচালক আলাউদ্দিন চার্জশিট দাখিল করেন। এই 80 লক্ষ টাকা অর্জন করেছেন মর্মে তদন্তকারী কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইন সহ দুদক আইনের 27 ধারা এবং দণ্ডবিধি 161 ধারা মামলা। এছাড়া কেরানীগঞ্জের জেলগেটে জেকেজির ডাক্তার সাবরিনাকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু কর্নারের বই কেনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বইয়ের সম্পাদক এবং প্রকাশকের নাম পরিবর্তনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুটি প্রকাশনী সংস্থার নামে। এই দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজমুল হোসেন। মন্ত্রণালয় বলছে এই কাজ স্থগিত করা হয়েছে, অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে। দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর জুন মাসে এই বই কেনার দরপত্র সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যার মধ্যে 8টি প্রতিষ্ঠান এই কাজ পায়। মোট 28 কোটি টাকার কাজের মধ্যে জার্নি মাল্টিমিডিয়া এবং সাধিকা পাবলিকেশন এই দুটি প্রতিষ্ঠান 3টি বইয়ের কাজ পায় 20 কোটি টাকার। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক নাজমুল হোসেন এই দুটি প্রতিষ্ঠানের মালিক। অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা এই বইটির প্রকাশনায় ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সেই বইটির 3য় প্রকাশনায় এসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নাম সরিয়ে নিজের প্রকাশনীর নামে দরপত্রে অংশ নেয়। এই বইয়ের সম্পাদককে না জানিয়েই সে দরপত্রে অংশ নেয়। দ্বিতীয় সংস্করণে আমার কাছে কোনো ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তৃতীয় সংস্করণে যিনি এই বইটার মার্কেটিয়ার, তিনি প্রধান গবেষক হয়ে উঠেছেন, তিনি এই বইয়ের গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সাথে বিল পাওয়ার আগেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বইয়ের সত্ত্ব ছেড়ে দিতে 2,53 লাখ টাকা পরিশোধ করে দেয় জার্নি পাবলিকেশন। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক দাবি করছেন তারা এই খাতে কোনো টাকা পাননি, যদিও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে চেকের মাধ্যমে টাকা গ্রহণের বিষয়টি জানানো হয়। রয়্যালটি নিয়ে একটা চুক্তি আছে, 1/4 আমরা পাবো। আমাদের সরকারের 1% খরচ আমরা করি নাই। সেই সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অনাপত্তি পত্র দেওয়ার আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয়। প্রাথমিক মন্ত্রণালয়ের এই আগ বাড়িয়ে কাজের আদেশ দেয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কারা সদর দপ্তর থেকে প্রকাশিত 3053 দিন বইটিও প্রকাশক হিসেবে নিজের নাম দেখিয়ে জার্নি মাল্টিমিডিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কাজ নিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান জানান নিয়ম মেনেই কাজ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের সাথে কিন্তু এটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে কিন্তু এটা বিষয়টা সমাধান হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছে বইয়ের কাজ এবং বিল স্থগিত করা হয়েছে। আমি তো ইতিমধ্যে একটা তদন্ত কমিটি করে দিচ্ছি, তারা তদন্ত করে যে রিপোর্ট দেয় আমি সেটা দ্রুত ব্যবস্থা নিব। এই ঘটনায় মন্ত্রণালয়ের যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রতিমন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে থাকছে খেলার খবর। শুরুতেই শিরোনাম। ফেরার আগে
সমন্বিত প্রচেষ্টায় বায়ার্নের সাফল্য ব্যর্থতার মাঝেও আগামীর প্রেরণা খুঁজছে পিএসজি। কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন নিষেধাজ্ঞা ওঠার পর শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টেই ফিরবেন সাকিব। শর্ত শুধু ফিটনেস ঠিক রাখা। ফিটনেস ফিরে পাওয়ার সেই লড়াইটা হবে বিকেএসপিতে। অতীতে সাকিবকে ব্যক্তিগত অনুশীলন করানো কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন পুরো ফিট হওয়ার জন্য যা যা দরকার সবই করবেন এই অলরাউন্ডার। সাকিববিহীন একটা বছর পার করতে চলেছে বাংলাদেশের ক্রিকেট। যদিও করোনায় খেলা হয়নি সেভাবে। আগামী 29 অক্টোবর নিষেধাজ্ঞা ওঠার সময় টাইগার দল থাকবে শ্রীলঙ্কা সফরে। প্রথম টেস্টও খেলা হয়ে যাবে বাংলাদেশের। দ্বিতীয় টেস্টেই সাকিবকে পাওয়ার প্রক্রিয়া তৈরিতে ব্যস্ত সবাই। তবে তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে আইসিসির গাইডলাইনে, কারণ একটু ভুলেই এলোমেলো হতে পারে সবকিছু। প্রথমে কথা ছিল সাকিব ব্যক্তিগত প্র্যাকটিস করবেন ইংল্যান্ডে, পরে সেটা হয়েছে বিকেএসপিতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাকিব যাবেন তার বেড়ে ওঠার জায়গায়, যেখানে প্রিয় ছাত্রের অপেক্ষায় মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের প্রিপারেশনটা নির্ভর করে সে কতটুকু ফিট হবে সেটা তার সম্পূর্ণ তার নিজের উপরে, এবং তাকে যতটুকু জানি সেটা সম্পূর্ণ, এবং সেই ব্যাপারে সে অনেক মনোযোগী আছে এবং সে ব্যাপারে তার পুরোটাই দিয়েই করবে, এবং আশা করব যে সে তার পুরো ফিট সাকিবকে আমরা দেখতে পাবো। তামিম মুশফিকরা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন বেশ কিছুদিন আগে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটালেও বসে নেই সাকিব, করে যাচ্ছেন ফিটনেসের কাজ। বিকেএসপিতে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্পও চলছে। আইসিসির গাইডলাইন অনুযায়ী সাকিবের অনুশীলন হতে হবে পুরো ব্যক্তিগত। সেখানে অন্য ক্রিকেটার থাকতে পারবেন না। সেটা মাথায় রেখেই তৈরি হচ্ছে অনুশীলনের রূপরেখা। বিকেএসপিতে যেহেতু সে প্র্যাকটিস করবে, এটা আসলে বিকেএসপি বেশিরভাগ ফ্যাসিলিটিসটা তদারকি করবে। আমার সাথে এই নিয়ে খুব বেশি কথা হয়নি। আসলে যদি বাংলাদেশ যখন আসবে তখন এই নিয়ে হয়তো আমরা বসবো বা বসতে পারি, তারপরে হয়তো আমরা ডিসিশন নিব যে আমরা কীভাবে আগাবো। আইপিএল চলাকালে গুরু সালাউদ্দিনকে ভারতে নিয়ে গিয়ে কাজ করেছেন ব্যাটিংয়ের। বিশ্বকাপে তার ফল পেয়েছে হাতে নাতে। লঙ্কা সফরে সাকিব সালাউদ্দিন জুটির সাফল্য দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেরা বায়ার্ন মিউনিখ। ফাইনালে নেইমার, এমবাপে কিংবা লেভানডফস্কি, মুলারের মতো বড় তারকারা ছিলেন স্পটলাইটে, কিন্তু বায়ার্নকে জিতিয়েছেন তাদের তরুণ তুর্কি কিংসলে কোম্যান। পিএসজিকে হতাশ করেছে নোয়ারের দুর্দান্ত পারফরমেন্স। তবে ব্যক্তিগত অর্জন ছাপিয়ে টিম এফোর্টই নির্ধারণ করেছে বায়ার্নের শ্রেষ্ঠত্ব। Brilliant Bayern. The German champions win their 6th Champions League crown. ইউরোপের সেরা হতে ঐতিহ্য লাগে। লিসবনের মেগা ফাইনালে বায়ার্ন মিউনিখ তা পরিষ্কার করে দিয়েছে। প্রথম ফাইনালে আসা পিএসজিকে ফিরিয়েছে শূন্য হাতে। যে স্বপ্ন নিয়ে বার্সা ছেড়ে প্যারিসে এসেছিলেন নেইমার, তার খুব কাছে এসেও অধরাই থেকে গেল। ফাইনালে নেইমার এমবাপে জুটির রসায়ন জমেনি, সমর্থন মেলেনি ডিমারিয়ার থেকে। নয়ার বাধায় আটকে গেছে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না। খেলা শেষ হওয়ার পর অনুভব করি আমরা সত্যি এই শিরোপার যোগ্য। বায়ার্ন হারানো রাজত্ব ফিরে পেয়েছে 6 বছর পর। বড় মঞ্চে দ্যুতিময় নয়ার আর সাবেক সতীর্থদের হৃদয় ভেঙেছেন কোম্যান। লেভানডস্কি, নেইমার, এমবাপেকে ছাপিয়ে ফাইনালে আলো কেড়েছেন এই ফ্রেঞ্চ উইঙ্গার। নাম তুলেছেন ইতিহাসের পাতায়। সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। পিএসজির অ্যাটাক খুবই ভালো ছিল, তবে আমরা নিজেদের উজাড় করে দিয়েছি। সমর্থকদের জন্য খুবই খারাপ লাগছে। স্বপ্ন পূরণ হয়নি, ভাষায় প্রকাশ করতে পারবো না এই ব্যথা। হান্সি ফ্লিক দায়িত্ব নেয়ার পর বায়ার্ন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রথম ক্লাব হিসেবে শতভাগ জয় হয়েছে চ্যাম্পিয়ন। বাভারিয়ানদের ট্রেবল জিতিয়ে ফ্লিকও এখন সেরা কোচদের কাতারে। আমাদের দল ধারাবাহিকভাবে ভালো করে পর্যন্ত এসেছে। এটাকে আমরা বরাবরই দুর্দান্ত ছিলাম, তবে যেভাবে ছেলেরা ডিফেন্স করেছে তা অসাধারণ। অনন্য জয় এটি। নয়ারই ম্যাচটি আমাদের নাগালের বাইরে নিয়ে গেছে। এই গোলকিপার টপ ফর্মে আছে। বায়ার্ন তার সেরাটা দিয়েছে, যেখানে আমরা ব্যর্থ।
আগামী 1 বছর ইউরোপের রাজা হয়ে থাকবে বায়ার্ন, আর বিলিয়ন প্রজেক্টের পিএসজি এখান থেকে নিবে প্রেরণা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমার কাছে। এবারে চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়েছে 12 লাখ একর জমি এবং কয়েক হাজার ঘরবাড়ি এবং স্থাপনা। এরই মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের খবরটিতে। আজ 24 আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে 2004 সালের এই দিনে মারা যান আইভি রহমান। সে সময় তিনি ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তার 16তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ এবং পরিবারের সদস্যরা। এছাড়া মন্ত্রিসভায় আইভি রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান 24 আগস্ট। তিনি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। মন্ত্রিসভায় আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতান্ত্রিক সব আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আইভি রহমান। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তো ছাত্র জীবন থেকে উনি রাজনীতির সাথে জড়িত। আমরা একসাথে অনেক রাজনীতি করেছি। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, এই ছিল না। কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বিভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। বনানীতে আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানান জিল্লুর রহমান ও আইভি রহমানের ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও পরিবারের সদস্যরা। ফুল দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। লাশ আনতে দিবে না, কাউকে দেখতে দিবে না, বাসায় আনতে দিবে না, জানাজা পড়াতে দিবে না, সব ওখানে করবে ওরা। এবং আমি যেতে যেতে অলরেডি আম্মাকে গোসল টোসুল করিয়ে ওনারা রেডি করে ফেলেছে। পরে যাই হোক, ইভেনচুয়ালি একটা একটা করে সময় নিয়ে নিয়ে আমরা করেছি। কিন্তু এই যে প্রতিটা পদে পদে বাধা, এইটা তো আর উপর থেকে মানে কি, ওইখানে উপর কে? তখন তো আর সরকার ছাড়া কিছু নাই। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 21 আগস্ট হামলার লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা, যার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন। সেদিন জজ মিয়া নাটক সাজানো হয়েছে। সেদিন আরও তারা আলামত নষ্ট করে স্কটল্যান্ড ইয়ার্ডকে আসতে দেয়নি, এফবিআইকে তদন্ত করতে দেয়নি, এবং এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল সেদিন হাওয়া ভবন। এছাড়া বাদ আসর গুলশানের আইভি কনকর্ডে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ অনুষ্ঠিত হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একদিন পর আবার বেড়েছে করোনার মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 42 জন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 3983 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 13,382 নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,485 জনের। 24 ঘন্টায় শনাক্ত 18.57%। এ নিয়ে দেশে 2,97,083 জনের করোনা শনাক্ত হলো। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে আরও 3,784 জন। এ পর্যন্ত মোট 1,82,875 জন সুস্থ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 42 জনের মধ্যে 31 জন পুরুষ এবং 11 জন নারী। করোনার অ্যান্টিবডির র্যাপিড টেস্টের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ভ্যাকসিনের বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। করোনা ভাইরাস শনাক্তে দেশে কেবল পিসিআর টেস্ট করা হচ্ছে। এরই মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে সরকার। তবে এই মুহূর্তে অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেয়া হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে করব না, করছি না।
এবং এটার সিদ্ধান্ত এখনো নেগেটিভ। অ্যান্টিজেন টেস্ট অ্যালাউ করব সীমিত আকারে, এবং সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে এবং আমাদের সরকারি যে ল্যাব আছে সেই ল্যাবগুলোতে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে কার্যকর করোনা ভ্যাকসিন যেখান থেকে দ্রুত মিলবে সেখান থেকেই সংগ্রহ করা হবে। এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। আমরা WHO-র সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাদেরকে জানায় যখন তারা ভ্যাকসিন পাবে, নিম্ন আয়ের দেশ মধ্যম আয়ের দেশের জন্য তারা সর্বসাকুল্যে 20% করে তারা দিতে পারবে, যে ভ্যাকসিনগুলো অনুমোদন পাবে সেখান থেকে আমাদেরকে দিবে। এটুক প্রতিশ্রুতি তাদের কাছ থেকে আমরা পেয়েছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ৩৫০০ টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মাঝে কওমি মাদ্রাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেয়ার অনুমতি দিল সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে সেপ্টেম্বরেও স্কুল কলেজ খুলে দেয়া বা পিইসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। করোনার কারণে স্থগিত হয়ে পড়ে এইচএসসি পরীক্ষা, ঝুলে আছে জেএসসি, জেডিসি এবং পিইসি পরীক্ষার সিদ্ধান্ত। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে এসব বিষয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় আসেনি, তবে কওমি মাদ্রাসাকে ডিগ্রি মাস্টার্স পরীক্ষা নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট অ্যাগ্রি করে দিয়েছে। আর এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা শিক্ষা, এটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে, তারা একটা দেখবে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধিত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে বঙ্গবন্ধুর প্রতি সম্মান রেখে তা 1973 সালের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্ডার নামেই বহাল রাখা হয়। 1000 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল আর পেইড আপ ক্যাপিটাল 500 কোটি টাকা করে দেওয়া হয়েছে, যার ফলে এটার পরিধি অনেক বেড়ে যাবে, অনেক বেশি কাজকর্ম করতে পারবে। 1972 সাল থেকে শুরু করে 1975-এর আগস্ট পর্যন্ত যে আইনগুলো এখন থেকে চেঞ্জ হবে, সেগুলো নতুন আইন হবে না, সেটা ওই আইনের একটা অ্যামেন্ডমেন্ট হবে, সংশোধন হবে। এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহকে গুরুত্ব দিয়ে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি 2020-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময় শেষ হলেও এখনও নিবন্ধনের আবেদনই করেনি 3500 হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। যৌক্তিক কারণ না থাকলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। লক্ষ্মীপুরের রয়্যাল হাসপাতাল অনুমোদন না নিয়েই চলছে বছর ধরে, করা হয়নি নিবন্ধনের আবেদনও। পাশে আরেক হাসপাতাল মুখলিসুর রহমান হেলথ কেয়ার। এই হাসপাতাল দুটির মতো আরও 25টি হাসপাতালের নেই লাইসেন্স। অধিকাংশ আবেদন আমরা পেয়েছি, দু একজন যারা আবেদন করেনি একেবারে নতুন, তাদেরকে আমরা বন্ধই রেখেছি এবং বন্ধ রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। রংপুরে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের সংখ্যা 333, এখনও আবেদন করেনি 87টি। অনেক প্রতিষ্ঠান চলছে নিবন্ধন না নিয়েই। এখন পর্যন্ত কোনো ধরনের লাইসেন্স নেই, আবেদনও করে নেই, এরকম শতাধিক ক্লিনিক রংপুর আছে যারা, এবং বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে বন্ধ করা হচ্ছে। আগে যাই টাকাটা জমা করছিলাম সেটারে তো আমরা রেনু পাইনি, পরবর্তীতে টাকা জমা দেওয়ার আনন্দটা আমরা কিভাবে পাবো? আমাদের কোনো ইনস্ট্রাকশন হয়নি, আমাদের কোনো মনে করেন যে মনিটরিং করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সারা বসে আছি, সবাই এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। জানি না ফিরে গিয়ে কিছু পাবো কিনা, হয়তো সব পুড়ে যাবে। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাঠানো হচ্ছে ফায়ার ফাইটার, হেলিকপ্টার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। তবে উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা আর শুষ্ক বাতাসের কারণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আশঙ্কা করা হচ্ছে দাবানল আরও বিপজ্জনক হতে পারে।
সেন্ট্রাল কোস্টে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি নেভাদা, অরেগন, কলোরাডো সহ ৬টি রাজ্যে বায়ু দূষণের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দাবানলকে বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে মারা যান ৩ জন আর পুড়ে যায় ২.৫ লাখ একর জমি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।